বছরের ছাত্র জনতা যেভাবে আমার পাশে দাঁড়িয়েছিলেন, জুলাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। গণঅভ্যুত্থানের সময় হবিগঞ্জের বানিয়াচং থানায় আগুন দেওয়ার বক্তব্য দেওয়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মাহদি হাসানকে জামিন দিয়েছেন আদালত। রোববার সকাল সোয়া 10টার দিকে তার জামিন শুনানি হয়। এর আগে সকাল 8টায় তাকে হবিগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 3 আব্দুল মান্নানের আদালতে পাঠায় শায়েস্তাগঞ্জ থানা পুলিশ। পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মাহাদিকে গ্রেফতার দেখানো হয়। এদিকে মাহাদির মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে সকাল থেকে বিক্ষোভ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। চাকরি করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাদিস আলম ভাই, উনি একজন একসময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, তাহলে সাদিস আলম ভাই নিজেও অপরাধী এবং শুধু একজন, আমি অসংখ্য মানুষকে দেখাতে পারবো। এবং বর্তমানে ছেলেটাকে এই মুহূর্তে আর অচেনার কোনো কারণ নেই। মাহাদি আলম যুক্তিবাদী, আমি যুক্তিবাদী দিলাম এই কারণে যে যুক্তিটা। আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। দর্শক শ্রোতা, বাংলাদেশে বর্তমান যে পর্যায় পরিস্থিতি চলছে তাই নিয়ে আপনাদের সামনে অত্যন্ত কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে আসলাম, যে ভিডিওটি দেখলে আপনার রীতিমতো অবাক হতে বাধ্য হয়ে যাবেন। দর্শক আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই ভিডিওটি কেউ না টেনে শেষ পর্যন্ত দৌড় সহকারে দেখে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলুন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তুমি কে, আমি কে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ, তুমি কে, আমি কে, তুমি কে। যে ছেলেগুলার অবদান রাষ্ট্র পুনর্গঠনে যথেষ্ট ভূমিকা রাখছে, তাদের তো ত্রুটি বিচ্যুতি হইতেই পারে। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে এই ছেলেটা ঘটনার পরপরই সে একটা রিজয়েন্ডার দিছে, দিয়ে সেটা বলছে যে আমি কথাটা এইভাবে বলতে চাই নাই, আমি কথাটা বলতে চাইছিলাম এরকম যে ওই যখন জুলাই অগাস্ট 5 আগস্টের দিন যখন বানিয়াচং থানার জনগণ পুড়াইয়ে দিছিল, তখন আমরা প্রোটেকশন দিছিলাম সব জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, এবং এটাই ফ্যাক্ট। আর মাহাদির বিষয়ে তো আমরা নিজেরাই সাক্ষী, এত হবিগঞ্জ শহরে ছিল ওই সময়, এত বানিয়াচং তারে দেওয়া হইতে সরকারি কাজে বাধা। এখন সরকারি কাজে বাধা, হ্যাঁ ঠিক আছে, ওনাদের দৃষ্টিতে এটা বাধা, কিন্তু ওনারা যদি ভুল না করতো তাহলে তো বাধার প্রশ্নই আসে না। জুলাই আন্দোলনের ছেলেগুলাকে দিয়ে গ্রেফতার করে নিয়ে আসবেন, একজন তো যাবেই তাকে রিলিজ করানোর জন্য। এইটা যদি সরকারি কাজে বাধা হয়, এটা বলার কিছু নাই। আজকে জামিন হচ্ছে কোর্টে, এইটা হচ্ছে 8 নম্বর কগনিজেন্স কোর্ট, সিজিএম কোর্টে জামিন হয়েছে। জামিনযোগ্য অপরাধ জামিন হয়েছে, কোর্ট ন্যায় বিচার করছেন, বিয়ার হ্যাপি। কারণ মাহাদির এই আটক সারা দেশব্যাপী এটা ছড়াই গেছিল, এবং যাওয়াটাই খুব স্বাভাবিক, সারা রাত মানুষজন তার খোঁজ। চাকরি করার কারণে যদি একটা মানুষ অপরাধী হয়ে থাকে, তাহলে তো আমাদের যে সকল মূল সমন্বয়কারী ভাইরা ছিলেন তাদের মাঝে সাদিস আলম ভাই, উনি একজন একসময় ছাত্রলীগের সাথে যুক্ত ছিলেন, তাহলে সাদিস আলম ভাই নিজেও অপরাধী এবং শুধু একজন, আমি অসংখ্য মানুষকে দেখাতে পারবো। এবং বর্তমানে ছেলেটাকে এই মুহূর্তে আর অচেনার কোনো কারণ নেই। মাহাদি আলম যুক্তিবাদী, আমি যুক্তিবাদী দিলাম এই কারণে যে যুক্তিটা এই মাহাদি দেখিয়েছে, এই যুক্তি কিন্তু খণ্ডন করার কোনো সুযোগ নেই। তাহলে কি সার্জিস আলমও গ্রেপ্তার হবে? মানে সার্জিস আলম কি অপরাধী? দেখেন, এই জুলাই অভ্যুত্থানের আগে পরে অনেকেই ছাত্রলীগের থেকে আপনার এই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছিলেন। এখন ডক্টর ইউনূস সরকারের যে অভিযান চলছে, ডেভিল হান্ট ফেজ 2 শেষ হয়ে গেছে, মানে অবশিষ্ট যারা আছে, তো এদের মধ্যে আমি বরাবরই বলছি যারা অপরাধী তাদের গ্রেপ্তার করা হোক, কিন্তু যারা নিরপরাধী কমিউনিটি ছিল এই কারণে আপনি ধরে নিয়ে যাবেন, তাহলে তো এই ট্রেন্ড আগামী দিনে আবার মানে যেটা আমরা বদলাইতে চাচ্ছিলাম বা দেশ বদলাইতে চাচ্ছিল সেটা হচ্ছে না। এখন এই ছেলেকে গ্রেপ্তার কইরা গতকালকে অনেকটা বিপদে পড়ছে ডক্টর ইউনূস সরকারের এই প্রশাসন। তবে এটা একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের দিকে যাচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্মটা এখন এক ধরনের ঘুমাই ছিল, এই মাহাদিকে আটকের পর আমরা দেখলাম তারা আবারও সচেতনভাবে সজাগ হয়েছে। আর যেই ঘটনাটা বানিয়াচং থানা জ্বালাই দেওয়া, এসআই সন্তোষ শর্মাকে শেষ করে দেওয়া, ঘটনাগুলো তো ঘটছিল, তো ওই বক্তব্যটা ভাইরাল হওয়ার পর একটা বক্তব্য এসে দিয়েছিল এই ছেলেটা যে ওইটা স্লিপ অফ টাং ছিল, অর্থাৎ জোশের চোটে, ঠেলার চোটে বইলা ফেলছে যে আপনারা চিনেন আমি বানিয়াচং থানা জ্বালাই দিছি, এসআই সন্তোষ শর্মাকে পড়াই দিছি, মানে নিজের জাহির করতে গিয়া চাপা মারছিল। এটা হচ্ছে তার দাবি যে ওই সময় বিভিন্ন কারণে তার মাথা গরম ছিল, এক পর্যায়ে সে ভুলবশত এই শব্দটা বলে দিয়েছে, আর এটার জন্য সে ক্ষমা প্রার্থী ছিল, তাকে যেন কোনোভাবেই হেনস্থা করা না হয়। কিন্তু দিন শেষে ডিবির অভিযানে সে আটক হয়েছে। এখন আটক হওয়ার পরপরই থানার সামনে গুটি কয়েক পোলাপাইন, সেখানে আমি দেখছি যে তারা আন্দোলন করছে, কিন্তু এরপরে আস্তে আস্তে যত রাত গড়িয়েছে ফেসবুকের মাধ্যমে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হার্ডলাইনে কিন্তু সরকারকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। রাত 9টার আগে পরে আমি দেখলাম যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ফেসবুক প্ল্যাটফর্ম আছে সেখান থেকে তারা একটা পোস্ট দিয়েছেন। ওই পোস্টে বলা হয়েছে, জুলাই যোদ্ধা মাহাদি হাসানকে 1 ঘন্টার মধ্যে অবিলম্বে নিঃশর্তভাবে
মুক্তি দিতে হবে, অন্যথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। তো এখন আমি যখন নিউজটা করছি 1 ঘন্টা পার হয়ে গেছে, আর 1 ঘন্টার মধ্যে তাকে মুক্ত করা হয়নি বা মুক্তি দেওয়া হয়নি। তবে বিভিন্ন মাধ্যমে আমরা যতটুকু জানছি যে তাকে আসলে সেই থানা জ্বালাই দেওয়া অথবা এসআই সন্তোষ শর্মার যে মৃত্যুর দায় স্বীকারোক্তি সে দিয়ে বসছিল, ওই ইস্যুতে তাকে আসলে আসামি করা হয় নাই। আসামি করা হয়েছে কেন? ভেতরে একটা চাপ ছিল, পুলিশের মধ্যে একটা গোসা ছিল, বা পাবলিকলি একটা থানায় বসে এই ধরনের একটা স্টেটমেন্ট যখন একজন পুলিশ অফিসারের সামনে বা একজন সার্কেল এসপির সামনে সে দিয়ে বসছে, স্বাভাবিকভাবে এটা নিয়ে পুলিশ একটা প্রশাসনিক চাপে পড়ছে, সবার কাছে চাপে পড়ছে। আর এই মাহাদি হাসানের জন্য রাজনৈতিকভাবে কেউ কিন্তু তার পক্ষে স্ট্যান্ড নেয়নি। এমনকি প্রথম দিকে আমরা দেখছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে তাকে শোকজ করা হয়েছিল, বাট রাজ্য তো বেড়েছে, পরিস্থিতির প্রেক্ষাপট বদলাচ্ছে। তবে আমি যখন এই নিউজটি করছি, বিভিন্ন জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পেজগুলো থেকে বলা হচ্ছে যে আগামীকালকে যদি তাকে মুক্ত করা না হয় বা মুক্তি দেওয়া না হয়, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মাঠে নামবে। এখন প্রশ্ন হচ্ছে, তাকে গ্রেপ্তার করার পর পুলিশ আশঙ্কা করছিল হয়তো হাজার হাজার নেতাকর্মী সেখানে যাবে, যার কারণে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে, কিন্তু পোলাপেন ছিল সব মিলিয়ে 15-20টা। এখন রাত্রের মধ্যে বাকি যারা টেনশনে পড়ছে, যারা এরকম বিভিন্ন সময়, আমার ধারণা একটা অংশ ভালো, যারা জুলাই আগস্টে ধরেন আন্দোলন করছে, কিন্তু আরেকটা অংশ যারা অপরাধ করছে, যারা থানাতে আগুন দিছে, পুলিশ হত্যা করছে বা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত, এরা প্রত্যেকে টেনশনে পড়ে গেছে যে ভাই মাহাদিরে ধরে ফেলছে, এত প্রভাবশালী ছোট্ট একটা ছেলে, কলিজাটা বড়, তো এই ছেলের যেহেতু ধরে ফেলছে, এখন যদি তার পক্ষে আমরা না দাঁড়াই, আগামীতে আমাদেরকে 100% আপনি জানিয়ে রাখেন যারা পুলিশ হত্যা করছেন প্রত্যেকের আজ হোক কাল হোক 10 বছর পরে হোক, আপনি কিন্তু বিচারের মধ্যে পড়বেন। আপনার পক্ষে কেউ মাঠে নামবে না, টেকনিক্যালি নামবে না, কারণ হত্যাকে কেউ প্রমোট করে না। সো তারা একটা টেনশনে পড়ছে যে না, এখন একটু 8-7 বেঁধে নামা দরকার। আবার অনেকে মনে করতেছেন যে এনসিপির মাঠের শক্তি হিসাবে এই টিমটাকে জিন্দা রাখা দরকার, পেছন থেকে হয়তো এখানে একটা কলকাঠি নাড়া হচ্ছে। তো সবকিছু মিলাইয়া আজকে একটা কঠিন দিন যাবে। আবার এই ট্যাগের মধ্যে সার্জিস আলমকে আনা হয়েছে, তো সবকিছু মিলে আমি জানি না আজকে কি হতে যাচ্ছে, তবে যে কোনো সময় যে কোনো একটা উত্তেজনাকর পরিস্থিতি গড়াতে পারে। দেখা যাক কি হয়। ভালো থাকুন। একটা প্রশ্ন করি আপনাদের, যদি ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন আন্তর্জাতিক অপরাধ হয়, যদি সেটাকে সার্বভৌমত্ব লঙ্ঘন বলা হয়, আগ্রাসন বলা হয়, তাহলে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সরাসরি হামলা চালিয়ে একটি দেশের নির্বাচিত প্রেসিডেন্টকে পরিবার সহ তুলে নিয়ে যাওয়াকে কি বলবেন আপনারা? এটা কি আগ্রাসন নয়? শক্তি থাকলেই কি হামলার সংজ্ঞা বদলে যাবে, নাকি আন্তর্জাতিক আইন কেবল দুর্বলদের জন্য লেখা? জানি এই প্রশ্নের উত্তর আপনার কাছে নেই, আমার কাছেও নেই, কিন্তু এর পরিণতি সত্যি ভয়ঙ্কর। কারণ ধরুন কালকে কোনো দুর্বল প্রতিবেশীকে আরেক শক্তিশালী প্রতিবেশী যদি আক্রমণ করে বসে, তখন এই বিশ্ব মোড়লরা কি কিছু করতে পারবেন? কারণ আমেরিকা ভেনেজুয়েলায় হামলা চালালে যদি অপরাধ না হয়ে থাকে, তাহলে রাশিয়া কিয়েভে হামলা চালালে কেন অপরাধ হবে? তার মানে কি? তার মানে হলো রাষ্ট্র দখলকে ধীরে ধীরে স্বাভাবিক করে তোলা হচ্ছে। সেটা শেখ হাসিনাকে সরিয়ে ইউনুসকে দিয়ে রাষ্ট্র দখল করানো হোক, কিংবা মাদুরোকে কারাকাস থেকে তুলে আনাই হোক, সব এক ছক, একই ধরন। ভেনেজুয়েলার ঘটনাকে যদি একক হিসেবে দেখেন, তাহলে অনেকে বলবে এটি একটি ব্যতিক্রম, কিন্তু বাংলাদেশকে এর পাশে বসালেই আপনি ছবিটা পরিষ্কার দেখতে পাবেন। 2024 সালের আগস্টে শেখ হাসিনাকে উৎখাত কোনো আকস্মিক গণ অভ্যুত্থান ছিল না, বিপ্লব তো ছিলই না, সেটা অনেকবার বলেছি। সেটি ছিল বহু বছর ধরে প্রস্তুত করা এক প্রক্রিয়ার চূড়ান্ত ধাপ। পার্থক্য শুধু এটুকু, বাংলাদেশে ট্যাঙ্ক নামাতে হয়নি, বোমা ফেলতে হয়নি। এখানে কাজটা করা হয়েছে নরম শক্তি দিয়ে, ন্যারেটিভ দিয়ে, অর্থ দিয়ে, প্রশিক্ষণ দিয়ে, আর সবকিছুর সামনে একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ীকে রাখা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে আনার অর্থ ছিল খুব হিসেব করা। তিনি রাজনীতিবিদ নন, এই দাবিটা ছিল তার সবচেয়ে বড় রাজনৈতিক শক্তি। তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছিল যেন তিনি কোনো দলের নন, কোনো মতাদর্শের নন, তিনি কেবল নৈতিকতার প্রতীক। ফলে তার উপস্থিতিতে সরকার পতনের ঘটনাকে আর ক্ষমতার লড়াই বলা যাচ্ছিল না, সেটাকে বলা হচ্ছিল নৈতিক সংশোধন, বাংলাদেশের রাষ্ট্র সংস্কার, বাংলাদেশের ঐক্যমত্য করে রাষ্ট্রকে সংস্কার, যেটা নিয়ে এখনো কাজ চলছে। এটাই ছিল মাস্টার স্ট্রোক, মাস্টার মাইন্ড, মেটিকুলাস ডিজাইন। রাষ্ট্রকে অস্থিতিশীল করা হলো, কিন্তু আন্তর্জাতিক পরিসরে সেটাকে গণতন্ত্রের পুনর্জন্ম হিসাবে বিক্রি করা হলো। এখন ভেনেজুয়েলার দিকে তাকান, একই দর্শন, একই প্রয়োগ, মানে একটু ভিন্ন হয়তো। সেখানে ভেতর থেকে সরকারকে দুর্বল করার ধৈর্য দেখানো হয়নি, সরাসরি হামলা করা হয়েছে, সরাসরি রাষ্ট্রপ্রধানকে আটক করা হয়েছে। এখানেও সামনে রাখা হয়েছে একজন নোবেল বিজয়ীকে, শান্তিতে নোবেল বিজয়ীকে, মারিয়া করিনা মাচ্চাডো। বার্তাটা কিন্তু এক, বন্দুক আমরা চালাচ্ছি, কিন্তু নৈতিক বৈধতা তোমরা প্রশ্ন করবে না, কারণ শান্তির প্রতীক আমাদের সঙ্গে আছে। নোবেল বিজয়ী, নোবেল শান্তি পুরস্কার এখানে আর শান্তির প্রতীক নয়, হয়ে উঠেছে আগাম লাইসেন্স, রাষ্ট্র দখলের নৈতিক সার্টিফিকেট। এই জায়গাতে বিষয়টার ভয়াবহতা আপনি একবার চিন্তা করুন, কারণ নোবেল পুরস্কারকে যদি এভাবে ব্যবহার করা যায়, তাহলে ভবিষ্যতে আর কোনো সরকারই নিরাপদ নয়। আজ বলা হবে এই সরকার স্বৈরাচারী, কাল বলা হবে মানবাধিকার লঙ্ঘন করেছে, পরশু বলা হবে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য হুমকি, তারপর সামনে আনা হবে কি একজন নৈতিক মুখ। বাংলাদেশে এই পরীক্ষাটা সফল হয়েছে বলেই ভেনেজুয়েলায় আর লুকোচুরি করা হয়নি। সফট কুর পর
হার্ড কু, বাংলাদেশে সফট কু হয়েছিল, আর এখানে হার্ড কু। ভেনিজুয়েলায় নিকোলাস মাদুরোকে তুলে নেওয়ার ঘটনা এই কারণে শুধু ল্যাটিন আমেরিকার ইস্যু নয়, এটা আমাদের সকলের ইস্যু। কারণ এতে দেখিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রপ্রধানকে গ্রেপ্তার করে পার পাওয়া যায়। জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, ন্যাটো সবাই কিছু নৈতিক বাক্য ছুড়ে দেবে হয়তো, কিন্তু কেউ কার্যকর প্রতিরোধ করবে না। শক্তির সামনে আইন এখানে কাগজের মতো। অথচ দেখুন, মনে করুন সাদ্দাম সোনার কুয়েতকে দখল করলো মাঝরাত্রে। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল আইকনে সাবস্ক্রাইব করে। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।